নির্বাচনের আগে চট্টগ্রামে একের পর এক সহিংসতায় রাজনৈতিক মহলে শঙ্কা। বিএনপি প্রার্থীর জনসংযোগে খুনের ঘটনায় এখনো মামলা গ্রেপ্তার নেই। নভেম্বরে গণভোট সহ ৫ দাবিতে ৮ ইসলামী দলের পদযাত্রা মৎস্য ভবনে আটকে দিল পুলিশ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিনিধি দলের স্মারকলিপি। পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে, যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ষড়যন্ত্র চলছে বলছেন বিএনপি নেতারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় দল। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আপিল করবে রাষ্ট্রপক্ষ। এবং ঐতিহাসিক জয়ে নতুন যুগের প্রতিশ্রুতি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির। ট্রাম্পের প্রতি মার্কিনদের মনোভাব স্পষ্ট বলছেন বিশ্লেষকরা। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইয়া রাত্রি। একের পর এক খুন, প্রকাশ্যে হত্যাকাণ্ড আর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ভয়ঙ্কর নগরী হয়ে উঠেছে চট্টগ্রাম। নগরী থেকে উপজেলা প্রতিদিনই খুনের সংবাদ ছড়াচ্ছে আতঙ্ক। জনপদে গেলে এক বছরেই ঘটেছে প্রায় অর্ধশত হত্যাকাণ্ড, রয়েছে রহস্যজনক মৃত্যু, উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত মরদেহ। সবশেষ বুধবার নগরীতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলি করে একজনকে হত্যার মতো ঘটনা নির্বাচনের আগে জন্ম দিয়েছে নতুন শঙ্কা। ফয়সাল করিম জানাচ্ছেন বাকিটা। চলছিল জমজমাট নির্বাচনী প্রচারণা। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে ঘিরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই আততায়ীর গুলি, একে একে ছোড়া হয় 7টি বুলেট। চিৎকার আর্তনাদে সবাই সটকে পড়লেও রাস্তায় পড়েছিল 5 খুনসহ 18 মামলার আসামি সরওয়ার হোসেন বাবলার মরদেহ। গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদুল্লাহ ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন। এ ঘটনায় হতবাক পুরো চট্টগ্রাম। দলীয় এক কর্মীর মোবাইলে ধারণ করা হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আতঙ্ক আর উদ্বেগ। এর আগে ফিল্মি কায়দায় গেল 7 অক্টোবর রাউজানের মদুনাঘাটে গাড়িতে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। গেল মার্চে এই উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রধারীদের হাতে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সবশেষ একই কায়দায় যুবদল নেতা আলম সহ মোট 17টি খুনের ঘটনা ঘটে কেবল রাউজানেই। নগরীর বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, 28 অক্টোবর যুবদল নেতা সাজ্জাদ খুন ও পতেঙ্গায় ঢাকাইয়া আকবর খুন সবই হয় ভারী অস্ত্রের গুলিতে। এছাড়া প্রকাশ্যে অস্ত্র হাতে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে মহড়া তো আছেই। একের পর এক এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ভীতির সঞ্চার করেছে পুরো জনপদে। পোস্টই পেলে যা হয় আর কি, 5 আগস্টের পরে কিছু এই ব্যক্তির হাতে অস্ত্রশস্ত্র চলে আসছে, পরে এগুলো কি ব্যবহার করবে, ওরা তো অস্ত্র পেয়ে এখন ব্যবহার করতে পারতেছে না। বিষয়টা হচ্ছে অবৈধ অস্ত্র রাউজানে বিভিন্ন মানুষের হাতে চলে আসছে, এগুলো মিসইউজ হচ্ছে। গত এক বছরে চট্টগ্রামে 49টি খুন, রহস্যজনক মৃত্যু বা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল নির্বাচনী প্রচারণায় হামলা নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের আগে এমন প্রতিহিংসা আর খুনের ঘটনা রাজনৈতিক মহলেও তৈরি করছে শঙ্কা, যা ভাবাচ্ছে রাজনীতিবিদদের। এটা অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মগরিবে নামাজের পরে গুলি বর্ষণ করার দুঃসাহস তারা কোথায় পেল? বিএনপি নমিনেশন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যে আছে। বিভিন্ন কারণে অশান্ত পরিবেশ, কেউ চাঁদা তুলছে, কেউ কারো পুকুর দখল করছে, কেউ কারো ঘর দখল করতেছে, কেউ কারো দোকান দখল করতেছে। এমন কোনো দিন নাই মানুষের কষ্টের সীমা নেই। প্রশ্ন উঠেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও ব্যর্থতা নিয়ে। এসব সন্ত্রাসীদের অনেকেই দুর্গম এলাকায় পাহাড়ি
সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়ে থাকায় কিংবা ঘটনার পরপরই দ্রুত মোটরসাইকেলে সটকে পড়ায় তারা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। রাউজানের 14টা ইউনিয়নের 14টা সবগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, এরা সবার কাছে অস্ত্র ছিল আগে। তাহলে এই অস্ত্রগুলো যাদের হাতে গেছে এরাই এই অপরাধের সাথে, আমি বেপরোয়া হয়ে গেছে, এরাই অপরাধের সাথে জড়িত মনে করতেছে। গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে এলো হাইড আউট, সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায় এবং যে সমস্ত এলাকায় বললাম তো হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি সহ রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। নির্বাচন সামনে রেখে নগরী ও উপজেলা সহ চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি করা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পুলিশ বলছে বিশৃঙ্খলা ঠেকাতে কৌশল ঢেলে সাজানো হচ্ছে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি এবং একজনকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, গতকালের 2 সহিংসতার পর এখনো কাউকে আটক করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা দেখছি যে আসলে এই ঘটনা যেটি বলছিলেন যে নির্বাচনী প্রচারণায় হামলা এবং হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বিএনপির 8 আসনের মনোনীত প্রার্থী তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে চিকিৎসক। এবং এই ঘটনায় যিনি মারা গেছেন চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার বাবলা, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং স্বজনেরা সেখানে অবস্থান করছেন ময়না তদন্তের জন্য। আমরা যেটি দেখেছি কিন্তু সকালেই তার মরদেহ নিয়ে আসা হয়, রক্তাক্ত মরদেহ, এবং তার মরদেহ বুঝে পাবেন কিছুক্ষণের মধ্যেই স্বজনেরা। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের যেই বায়েজিদ এলাকা, সেই এলাকায় কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামের চাঁদগাঁও, হাটহাজারী এবং বিশেষ করে রাউজানে কিন্তু প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখেছি 17টি হত্যাকাণ্ডের মধ্যে 13টি হত্যাকাণ্ড রাজনৈতিক। এবং পুরো চট্টগ্রাম যে হিসেব যদি আমরা দেখি তাহলে দেখব গত 1 বছরে অর্ধশত হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক হত্যাকাণ্ড, যেগুলো মূলত চট্টগ্রামের রাউজান, বাকলিয়া, হাটহাজারী, বায়েজিদ এলাকাকে ঘিরে হয়েছে এবং অধিকাংশ হত্যাকাণ্ড রাজনৈতিক মদতপুষ্ট এবং সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে যেই আধিপত্য কিংবা দ্বন্দ্ব সেগুলোকে ঘিরেই কিন্তু হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দীর্ঘদিনের যেই প্রতিপক্ষ ছোট সাজ্জাদ গ্রুপ এবং সরোয়ার গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরেই কিন্তু 8টির মতো হত্যাকাণ্ড হয়েছে। এবং নগরীতে আমরা দেখেছি যে প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা, একেবারে জনসম্মুখে হত্যাকাণ্ডের মতো ঘটনা হয়েছে 8 থেকে 9টি, যার মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ভিডিও কিন্তু গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। এবং এই সবের পর আমরা দেখেছি জনমনে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি রাজনৈতিক মহলেও কিন্তু নির্বাচনের আগে এমন ঘটনাগুলো বেশ আশঙ্কার জন্ম দিচ্ছে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনের যে আমেজ, যে উত্তাপ, সেই উত্তাপে আসলে এই ধরনের ঘটনাগুলো এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই প্রচারণা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে গতকালের ঘটনার পর আসলে বিএনপির রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে চট্টগ্রামের পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে তারা অপরাধীদের ধরছেন, অস্ত্র উদ্ধার করছেন, কিন্তু তারপরও এই অপরাধীদের থামানো যাচ্ছে না, যে খুনের ঘটনা সেগুলো কিন্তু থামানো যাচ্ছে না। এক্ষেত্রে পুলিশ বলছে যে আসলে যারা রাজনৈতিক নেতা আছেন তারা যাদেরকে প্রশ্রয় দিচ্ছেন তাদের ব্যাপারে যাতে নেতৃবৃন্দ সচেতন থাকেন। চট্টগ্রামের বায়েজিদে ও রাউজানে পৃথক 2টি ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। এবার যাব পরবর্তী প্রসঙ্গে। রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর আলোচনায় সরকারকে রেফারি হিসেবে চায় জামায়াত। আন্দোলনরত 8 দলের 5 দাবি আদায়ে পদযাত্রার সময় সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলটির নেতারা। এ সময় প্রয়োজনে নির্বাচন পিছিয়ে হলেও আগে গণভোট আয়োজনের দাবি জানান অনেকে। এদিকে 8 দলের পদযাত্রার মৎস্য ভবনে পুলিশ আটকে দিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় প্রতিনিধি দল। ওমর ফারুকের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দাবিতে ফের রাজপথে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি ইসলামী রাজনৈতিক দল। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হন 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন 10 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে 11 তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। জাতীয় নির্বাচন 2 মাস পিছিয়ে হলেও আগে গণভোট করার দাবি জানান দলগুলোর নেতারা। গণভোট আয়োজন করতে হবে, এই দাবি দাওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করব। এ সময় জামাতে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজন সম্ভব। বিএনপিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। এখন দায়িত্ব হচ্ছে আপনার, কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। আমরা রাজপথের এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পল্টন মোড় থেকে মিছিল মৎস্য ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। ওমর ফারুক, এখন, ঢাকা। নির্বাচন বিলম্ব বা বাতিলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে বনানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় তার দল। হাসিনা পরবর্তী কি হবে, বাংলাদেশ কি দরকার হবে, ওইখানে বলা আছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব 27 দফার সংস্কার প্রস্তাব উনি পেশ করেছেন, সেটা বিএনপির পক্ষ থেকে। এই 27 দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে। সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো এবং 24 জুলাই আগস্ট বা 24 এই হত্যাকাণ্ডের সকল কিছুর আমরা বিচার চাই। আমরা কিভাবে বিচার চাব না? বিএনপি থেকে ভুক্তভোগী সাফারার আর তো কোনো দল হয়নি। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনসুরুল আলম পান্না। বৃহস্পতিবার বিচারপতি ASM আব্দুল মোবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ সেই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকের আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মোহাম্মদ আবদুল্লাহ আলামিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। তারপরে যারা যারা আছেন আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না, শুভবুদ্ধির যদি উদয় হয় সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব। উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 9ম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ।
পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অ্যাটর্নি জেনারেল পদে থেকেও জাতীয় নির্বাচন করা যায়, এতে আইনের ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম। ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করতে এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতে সিইসির কাছে 14টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধি সহ সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনস ওডিপি পার্টনার্সের প্রতিনিধিরা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপি এর সহায়তায় এ বিষয়ে এক আলোচনা সভায় আয়োজন করে ইসি। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে সহজে প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য নির্বাচন কমিশন প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে বলেও জানানো হয়। এর আগে সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নারী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। দেশে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক সহিংসতা। আইন ও সালিশ কেন্দ্রের সবশেষ পরিসংখ্যান বলছে, গেল 9 মাস পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে 456 জন, যা 2024 সাল থেকেও প্রায় 13% বেশি। যেখানে 169 জন নারীকে হত্যা করেছে তার স্বামী নিজেই। পুলিশের তথ্য মতে শুধু রাজধানীতেই প্রতি মাসে পারিবারিক সহিংসতায় হত্যা মামলা করছে 20 থেকে 22 জন। জমি নিয়ে বিরোধ, সামাজিক মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের অভাবে ঘটছে সহিংসতা, বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। আতিক সমাজের ক্যামেরায় মেহরাব সুমনের প্রতিবেদন। বাবাকে হত্যার পর ছেলেকে বাঁচাতে অপহরণের নাটক সাজায় মা ছেলে মিলে। সন্ধ্যার পরে কলো যে হয় এই ছেলেটা ওই তার বাপরে কুবাইছে, পরে চাকু হাতে, বটি হাতে, গায়ে রক্ত, পরে বের হয়ে গেছে। শুধু একটি ঘটনা নয়, প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে এমন পারিবারিক হত্যাকাণ্ড। দীর্ঘ 3 বছর প্রেমের পর বিয়ে করেন মোটর মেকানিক জুনায়েদ। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তখন স্ত্রীকে হত্যার পর নিজে করেন আত্মহত্যা। আর জোয়ার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানালে বাবা মাকে নৃশংসভাবে হত্যার পর ঘরের মেঝেতেই মাটি চাপা দেয় ছেলে। তার ওয়াইফকে হত্যা করার পর নিজেও সে সুসাইড করে। পরে সকালে দোকানে না আসাতে আমরা বাসায় গিয়ে দেখি যে দরজা খুলতেছে না। ছেলেটা বটি এক হাতে ছুরি নিয়ে নামছে, ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যেতে পারে না। ভালোবাসা, বিশ্বাস আর রক্তের সম্পর্কের বন্ধনে ফাটল ধরাচ্ছে হিংসা, অবিশ্বাস আর প্রতিশোধ। গত 9 মাসে দেশে 456টি পারিবারিক হত্যার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। এর মধ্যে স্বামীর হাতেই প্রাণ হারিয়েছে অন্তত 169 জন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জমি নিয়ে বিরোধ এবং জুয়া আর মাদকাসক্তির টাকার লেনদেন এখন পারিবারিক সহিংসতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজধানীতে প্রতি মাসে প্রায় 20 থেকে 22 জন পারিবারিক হত্যাকাণ্ডের শিকার বলে জানান পুলিশ। গড়ে 20 থেকে 22টির মতো
খুনের ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই পারিবারিক বা দাম্পত্য কলহের জের ধরে ঘটে থাকে। যখন সচেতন হবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অসচ্ছলতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারেই বাড়ছে পারিবারিক সহিংসতা। এছাড়া মূল্যবোধের অবক্ষয় আর বিচারের দীর্ঘসূত্রিতাকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে একটা প্রভাব আছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, এটার একটা প্রভাব। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। যে ধরনের নীতি নৈতিকতার কিংবা যে ধরনের আস্থার, শ্রদ্ধার, সম্মানের সম্পর্ক থাকা দরকার, এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে। সামাজিক আন্দোলন, পারিবারিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পরামর্শ ধর্মীয় নেতার। পারিবারিক শিক্ষা এর সাথে ধর্মীয় শিক্ষা, যদি মোরাল এডুকেশনকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যখন দিনের এই শিক্ষা মানুষের ভিতরে চলে আসবে, তখন ওই সমাজটা শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার বাঁধনে পরিণত হয়ে যাবে। এছাড়া পরিবারের সঠিক মূল্যায়ন আর বোঝাপড়ার মাধ্যমে সহিংসতা কমানো যেতে পারে বলে মনে করেন এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। পরিবারকে আরো জুৎসই, আরো সময় উপযোগী করার জন্য পরিবার ভিত্তিক সেবা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে চালু করা, এই তিনটি ব্যবস্থা যদি চালু করা যায়, যথাযথভাবে চালু করা যায়, তখন এই পারিবারিক সহিংসতা বা সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। মানুষ সামাজিক জীব, সমাজের প্রয়োজনেই গড়ে ওঠে পরিবার। এই পরিবার থেকে যখন ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন শুরু হয় পারিবারিক কলহ, সমাজ হয় নষ্ট। এ নষ্ট সমাজ থেকে মুক্তি পেতে দরকার মূল্যবোধ সম্পন্ন পারিবারিক ও নৈতিক শিক্ষা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মেহরাব সুমন। সাগর, পাহাড়, নদীর শহর হিসেবে পরিচিত হলেও ইতিহাসে জলাধারের নগর চট্টগ্রাম। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, মুঘল সম্রাট বা রেলের বিকাশে যেই নগরে একসময় প্রাণ সঞ্চার করত প্রায় ৫,০০০-এর মতো পুকুর দিঘি। প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিত এক ভালোবাসার শহর। অথচ অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে হারিয়ে গেছে সেসব জলাধারের জৌলুস। সিটিএ বলছে ২ দশকে এ নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় ৪০% পুকুর দিঘি। এতে শুধু প্রকৃতির রুক্ষতা বাড়েনি, বেড়েছে নগরের উষ্ণতা আর অগ্নিঝুঁকিও। ফয়সাল করিম জানাচ্ছেন বাকিটা। দিঘির বুকে শান্ত জলের মায়াবী খেলা, শীতল হাওয়া শরীরে দোলা দিয়ে জুড়িয়ে দেয় মন। ক্লান্ত পথিক, তৃষ্ণার্ত পাখির দল বা তপ্ত নাগরিক এই জলের সাথে হৃদয় মেলায়। প্রকৃতি যখন উষ্ণ, এই শহর যখন বিষণ্ণ কিংবা মানুষ যখন ক্লান্ত, তখন এই জল হাওয়া যোগায় বেঁচে থাকার গান। সাগর, পাহাড় আর নদীর শহর হিসেবে পরিচিতি থাকলেও একসময় ইতিহাসের পাতায় জলাধারের নগর হিসেবে খ্যাতি ছিল এই মায়াবিনী চট্টগ্রামের। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ীর উদ্যোগ কিংবা রেলের বিকাশে যেখানে প্রাণ সঞ্চার করেছিল এমন অসংখ্য দিঘি নয়তো জলাধার, যেসব ঘিরে শাপলা শালুকের হাসি, পাখিদের কলকাকলি, নয়তো জলের হৃদস্পন্দনে মানুষ খুঁজে পেত প্রকৃতির সাথে তার বন্ধুত্ব। শহরের মানচিত্রে ভালোবাসা আর প্রশান্তির এমন প্রায় ৫,০০০ জলাধার একসময় খুঁজে পাওয়া গেলেও সেসবের অনেকগুলোই আজ হারিয়ে যাওয়া সোনালী অতীত। নগরের হারিয়ে যাওয়া জলাধার নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার ভিন্ন রকম তথ্য থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন ৫০ বছরে নগর থেকে হারিয়ে গেছে অন্তত ৩৫% জলাধার। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী ৪৬০০টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি ২৯৫৪টা পুকুর আমাদের, এবং এই ২৯৫৪ পুকুর আমাদের অবশ্য সংরক্ষণের তালিকায় আছে। এগুলো যাতে ভবিষ্যতে কোনোভাবে যেন ভরাট হতে না পারে সে নির্দেশনা আমাদের মাস্টার প্ল্যানে থাকবে। ছোট হয়ে আসা এই তালিকায় কোনো মতে দম ফেলছে ভেলুয়ার দিঘি, আসকার দিঘি, খাজার দিঘি, বলুয়ার দিঘির মতো মাত্র ২৮টি দিঘি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এগুলোর নামকরণ হতো খননকারী, তার বংশ বা প্রিয়জনের নামে। এসবের সাথে জড়িয়ে আছে লোকগাথা, যুদ্ধের ইতিহাস বা নানা কল্পকাহিনী। একসময়ের সবুজ চট্টগ্রামের উষ্ণতা নিয়ন্ত্রণের পাশাপাশি এক একটি জলাধার ছিল জীবন্ত বাস্তুতন্ত্র। সেসবে দল বেঁধে নামতো পাখি, খেলা করত নানা রকম মাছের ঝাঁক, আশপাশের গাছগাছালি ঘিরে তৈরি হতো বিপুল অক্সিজেনের উৎস। এসব জল আর প্রকৃতি হত্যায় নগরের একদিকে বেড়েছে জলাবদ্ধতা, অন্যদিকে তাপমাত্রা। আমরা ছোটবেলায় আজকার দিঘিটা ছিল একদম পানিতে ভরপুর থাকতো, রাস্তা থেকে দেখা যেত।
আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ওইখানে পাড়ে বসতাম এবং একটা ঠান্ডা বাতাস আসতো। এক হচ্ছে আমাদের মুনাফার প্রতি লোভ, আরেকটা হচ্ছে যে নগরের যে সত্যিকার চেহারা, নগরের যে সত্যিকার যে উপাদানগুলো, এইগুলোর যে গুরুত্ব, এটা বুঝতে না পারা। এইসব কারণে আমরা এই সবগুলো আমাদের অজান্তেই আমরা আমাদের শহরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। জলাধার সংরক্ষণ করতে হবে। এই জলাধার সংরক্ষণের আইন আছে, কিন্তু এটার সুনিপুণ বাস্তবায়ন নাই। নগরের নতুন মাস্টার প্ল্যান আর কর্পোরেশনের পরিকল্পনায় জলাধার রক্ষা ও উদ্ধার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়র এসব দিঘি জলাধারকে নান্দনিক পরিকল্পনায় সাজানোর ঘোষণা দিলেও বাঁধ সাধছে দখল ও সহযোগিতার অভাব। রাজঘাট দিকের পাড়ের ব্যাপারে এখনও কথাবার্তা চলছে ফার্নিচারের দোকানদারের সাথে। তারা আমাদের সাথে যদি একসাথে আমাদের যে কথাবার্তার মাধ্যমে তারা যেটা ছেড়ে দিতে এখনও রাজি হচ্ছে না, ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা সেটা একটা সুন্দর একটা ওয়াকওয়ে এবং দৃষ্টিনন্দন একটা স্থানে পরিণত করব। এত দখল দূষণের মাঝে ঐতিহাসিক লালদিঘি তৈরি করেছে ব্যতিক্রমী উদাহরণ। এ দিঘি ও পার সংরক্ষণের কারণে চারপাশে প্রতিদিন শ্বাস নেয় কিংবা প্রশান্তিতে হেঁটে বেড়ায় নগরবাসী। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ঝালকাঠির দুটি গুরুত্বপূর্ণ নদী সুগন্ধা আর বিষখালী। একসময়ের দেশি মাছের ভাণ্ডার এই নদী দুটি এখন মাছশূন্য। নদীর বুক ফাঁকা, জেলেদের জীবিকা অনিশ্চিত। মৎস্য বিভাগ বলছে দূষণ, নাব্যতারাস, অবৈধ জাল আর ডুবোচরের কারণে কমছে মাছের প্রজনন। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। কয়েক বছর আগেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী ছিল দেশীয় মাছের স্বর্গরাজ্য। বর্ষা হোক বা শীত, ইলিশ, রুই, কাতলা, টেংরা, বোয়াল, আইর সব মাছই ছিল প্রাচুর্য। জেলে পাড়ায় ছিল প্রাণের ছোঁয়া, ভেসে আসত মাছ বিক্রির হাকডাক। কিন্তু এখন আর সেই দিন নেই। শিল্প বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। অসচেতনভাবে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে কমে যাচ্ছে মাছের স্বাভাবিক বংশবিস্তার। নাব্য কমে গড়ে উঠেছে ডুবোচর, বদলে যাচ্ছে পানির প্রবাহ, থেমে যাচ্ছে নদীর প্রাণচাঞ্চল্য। ভোর থেকেই জেলেরা নেমে পড়েন নদীতে। জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেদের হতাশা আর জালের ফাঁকা চিত্র যেন বলে দেয় নদীর দুঃখের গল্প। আগে এইভাবে এই সময় অনেক দেশি মাছ থাকতো, কিন্তু এখন দেশি মাছ বলতে গেলে নাই বললেই চলে। নদীর পরিস্থিতি ভালো না, মাছ আনাজ পাই না। ঠিক আছে, যে 15-20 দিন হইতে জাল বাইতে আছে, কোনো মাছ নাই। আগে তো অনেক মাছ পাইতাম, ইলিশে মাছ, ট্যাংরা মাছ, পাঙাশ মাছ, অনেক কিছু পাইতাম। এখন কোনো মাছই নাই। ওই যে চরগড়া, এবার বাদা জাল, এই সব পাতে এই জন্য ছোট ছোট মাছ মাইরে ফেলায়। এই জন্য আমরা দেশীয় প্রজাতি কোনো মাছ পাই না। সুগন্ধা বিষখালী নদীতে বর্তমানে এখন যে পর্যায়ে আছে, কোনো মাছ নদীতে নাই। আর অভিযানের আগে মৌসুমী জেলেরা যা 2 সাইড হয়েছিল সব মারি ফেলাইছে। দেশি মাছের চাহিদা আছে, কিন্তু আমাদের বাজারে তেমন ওটা আসে না। এই জন্য আমরা চাষের মাছটা বিক্রি করি, যেমন পাঙ্গাস মাছ, রুই, কাতল, তেলাপিয়া ইত্যাদি। এদিকে মাছের প্রজনন বাড়াতে কৃত্রিম প্রজনন, নিষেধাজ্ঞা এবং নদী খননের মতো পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরে এবং বিভিন্ন ধরনের অবৈধ ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরে এই মাছের বংশ নষ্ট করছে। এই বিষয়ের উপরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে অভয়াশ্রম, মাছের প্রজনন ক্ষেত্রগুলি আমরা রক্ষা করছি। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন নদীতে তার আগের মাছের অবস্থা ফিরে আসা যায়। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উপকূলীয় হাজারো মানুষের জীবন ও জীবিকার আশ্রয়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে দেশি মাছ, আর নিঃশেষ হবে নদীপাড়ের মানুষের স্বপ্ন। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। নিউ ইয়র্ক সিটির নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে নগর প্রশাসনের 5 সদস্য দল গঠন করেছেন তিনি। মামদানির বিজয়ে নতুন স্বপ্ন দেখছে নিউ ইয়র্কবাসী। মামদানিকে আবারও কমিউনিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের বর্তমান মনোভাব সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েই ইতিহাস গড়লেন জোহরান মামদানি।
মাত্র 34 বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগরপিতার দায়িত্ব পেলেন তিনি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ট্রাম্পের মতো স্বৈরাচারকে কিভাবে পরাজিত করতে হয় তার নিউ ইয়র্কবাসী দেখিয়ে দিয়েছেন। বিজয়ের একদিন পরই কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মেয়র। এরই মধ্যে গঠন করেছেন নগর প্রশাসনের 5 সদস্যের একটি দল। একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ও 4 সহসভাপতির সবাই নারী সদস্য। নগরবাসীর ক্রয় ক্ষমতার সংকট মোকাবিলা, আবাসন সমস্যা দূর করা সহ জনসাধারণের আস্থা পুনর্নির্মাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বলেন, নিউ ইয়র্ক সিটির নতুন যুগের শুরু হয়েছে। Some of these people will have familiar names, others will not. What will unite them will be a commitment to solving old problems with new solutions. We will cast a wide net. মামদানির বিজয়ে নতুন শহরের স্বপ্ন দেখছেন নিউ ইয়র্কবাসী। তারা ট্রাম্পের সঙ্গে লড়াইও প্রস্তুত। তাদের বিশ্বাস, মামদানির হাত ধরেই পরিবর্তন আসবে এই শহরের। Things are going to get so much better in New York City. I am very excited. But hey, it'll be all right. I think he'll do a good job. Mamdani. We'll see. I wish Mamdani the best. I think there's a lot of people that don't live in New York that are really excited to call this a communist city and all this. তবে মামদানির এই জয় কিছুতেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাতে বসেছে। মামদানিকে কমিউনিস্ট বলে আবারও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। Just look at the result of yesterday's election in New York, where their party installed a communist as the mayor of the largest city in the nation. কেবল নিউ ইয়র্ক নয়, ভার্জিনিয়া, নিউ জার্সিতে ভরাডুবি হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সব জায়গায় ডেমোক্রেটদের জয় জয়কার। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের প্রতি তাদের বর্তমান মনোভাব প্রকাশ করেছেন। A party to win places where they have a plurality or majority of the electorate when the other party's in control of the White House, but not by this margin. So there's a tremendous signal here for Republicans. They won't get it unless Donald Trump gives them permission to get it. মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্ক শহরকে সাধারণ কর্মজীবীদের জন্য বসবাসযোগ্য করে তোলা, নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করা। বিশ্লেষকদের মতে, মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির পুনরুত্থান হবে। তানভীর জনি, এখন বিশ্ব। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 18টি জেলার 243টির মধ্যে 121টি বিধানসভা আসনে ভোট দিচ্ছে বিহারবাসী। এরই মধ্যে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আরজেডির লালু যাদব এবং তেজস্বী যাদব, এলজেপির চিরাগ পাসওয়ান সহ শীর্ষ নেতারা। এখন পর্যন্ত 27.65% ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে এনডিএ জোট বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোট গ্রহণ শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তরুণদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বিহারের ভাগ্য নির্ধারণ করার আহ্বান জানান। বিসিবিতে ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটারদের নিবন্ধন শুরু হয়েছে। সেখানে আছেন রেজাউল করিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজাউল, ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আসর নিয়ে বেশ কিছু জটিলতা ছিল, সেসব কেটেছে কিনা এবং ক্লাব কর্তারা আসলে কি বলছেন? রাত্রি এর আগেই জানতে পেরেছি যে প্রথম বিভাগের ক্রিকেট লিগ কিন্তু এই মাসের 18 তারিখ থেকে, অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এটার তারিখ আসলে সরানোর কোনো সুযোগ নেই। তো এই ধারাবাহিকতায় গতকালকে থেকে কিন্তু দল বদলের যেই বিষয়টা থাকে সেই বিষয়টা কিন্তু শুরু হয়েছে এবং গতকাল আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 9টি ক্লাব দল বদলের নাম লিখিয়েছে এবং এখন পর্যন্ত 47 জন ক্রিকেটার গতকালকে দলবদলের নাম লিখিয়েছেন। তবে আজকেও কিন্তু দলবদল চলছে, 4টা নাগাদ বা 5টা পর্যন্ত হচ্ছে দলবদল চলবে। আজকেই সর্বশেষ দিন। এদিনও আমরা জানতে পেরেছি যে আরও 3টি ক্লাব দলবদল করবে। এর আগে যেই 20টি ক্লাব নিয়ে আসলে প্রথম বিভাগের ক্রিকেট আসলে শুরু হয়, কিন্তু এবার কিছুটা জটিলতা আছে। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে প্রায় 43টা ক্লাব হচ্ছে চিঠি দিয়েছিল যে বর্তমান যে বোর্ড আছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, সেই বোর্ডের আওতায় কিন্তু তারা ক্রিকেট খেলবে না, এরকম একটা কথা কিন্তু আমরা শুনেছি এর আগে। তারা চিঠি দিয়েছে অফিসিয়ালি এবং
তাদের মধ্যে সেই 43টা ক্লাবের মধ্যে কিন্তু 8টা ক্লাব আছে প্রথম বিভাগের। সেক্ষেত্রে বলা যায় যে এবছর 12টা ক্লাব নিয়েই প্রথম বিভাগের যেই খেলাটা হবে সেটা কিন্তু 12টা ক্লাব নিয়েই শুরু হতে যাচ্ছে 18 নভেম্বর থেকে। তো আজকে যেহেতু আরও আগে গতকালকে যেহেতু 9টা ক্লাব নাম লিখিয়েছে, আজকে আরও 3টা ক্লাব কিন্তু যুক্ত হতে যাচ্ছে। সেখানে আমরা ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু নাম লেখাবেন আমরা যতদূর জানতে পেরেছি। তাদের ভিতরে আরও একটা বিষয় হচ্ছে যে তামিম ইকবাল যে ওল্ড ডিওএইচএস যেই ক্লাবের হয়ে নির্বাচন করার কথা ছিল, তারাও কিন্তু গতকাল এই যেই দলবদল হয়েছে সেই দলবদলে কিন্তু অংশ নিয়েছেন। আমি যদি আপনাদের নামগুলো একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গতবার বেশ কিছু ক্লাব অংশ নিয়েছেন, আজকেও 3টে ক্লাব অংশ নিতে যাচ্ছেন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিসিবিতে ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটারদের নিবন্ধন শুরু হয়েছে, সেখানকার সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল করিম। দর্শক, শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনের আগে চট্টগ্রামে একের পর এক সহিংসতায় রাজনৈতিক মহলে শঙ্কা। বিএনপি প্রার্থীর জনসংযোগে খুনের ঘটনায় এখনো মামলা গ্রেপ্তার নেই। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে 8 ইসলামী দলের পদযাত্রা মৎস্য ভবনে আটকে দিল পুলিশ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিনিধি দলের স্মারকলিপি। 11 তারিখে আমাদের বড় সমাবেশের উদ্যোগ আছে, যদি এর মধ্যে কোনো সমাধান না হয় তো ওই দিকে আমাদের আগাইতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ষড়যন্ত্র চলছে বলছেন বিএনপি নেতারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় দল। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আপিল করবে রাষ্ট্রপক্ষ। এবং ঐতিহাসিক জয়ে নতুন যুগের প্রতিশ্রুতি নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি। ট্রাম্পের প্রতি মার্কিনদের মনোভাব স্পষ্ট বলছেন বিশ্লেষকরা। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।